আমার গাড়ি হেলে রাখা আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল। ওদের ব্যবহারই ভালো না। এটা প্রতিনিয়ত হচ্ছে, আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। রং বদলে গোলাপি হলেও পাল্টায়নি অভ্যাস। আশা জাগানো নির্দিষ্ট রঙের বাসেও হতাশায় ডুবালো নগরবাসীকে সরকারি মালিকানা ভিত্তিক কোম্পানি গঠনের তাগিদ। পানির খুব কষ্ট, আমরা পুকুরের পানি খাই। প্রত্যেকের বাড়ি কারণ না কারণ এই পানিবাহিত রোগগুলো প্রায় ঘরে ঘরে লেগেই থাকে। একটু পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপেয় পানি পেতে মাইলের পর মাইল পাড়ি। 3 দশকে শত কোটি টাকা খরচেও সংকট কাটেনি খুলনা উপকূলে। বৃষ্টির পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়ার পরামর্শ। এবং প্রত্যাশার পারো দৌড়িয়ে এশিয়ান কাপ বাছাই খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ দল। টিম ইন্ডিয়াকে হারিয়েই লাল সবুজ ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে চান হামজা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী সবাইকে চিহ্নিত করার পাশাপাশি কোনো শিক্ষক হামলায় পরোক্ষভাবে ইন্ধন দিয়েছিলেন কিনা তা তদন্তে নতুন 2টি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে হামলাকারীদের বহিষ্কারের সুপারিশ করা হবে। কারো ছাত্রত্ব শেষ হলে বাতিল হবে সনদ। এছাড়া বহিরাগত কেউ হামলায় জড়িত থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও থানার মাধ্যমেই শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, কোনো অপরাধী যেন পার পেয়ে না যায় আর কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন শাস্তি না পায় তা নিশ্চিতের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। শাকির আহমদের রিপোর্টে বিস্তারিত। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাজহারুল কবির শয়নের হামলায় নির্দেশ ও সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। হামলাকারীর সংখ্যা আরও বেশি, কিন্তু ট্রেন্ডিং কমিটির সুপারিশের যে সীমাবদ্ধতা বা যে ঘাটতিটুকু রয়েছে সেই ঘাটতিটা পূরণ হবে এই তদন্ত কমিটির মাধ্যমে। কাজেই আমরা আশাবাদী থাকতে পারি যে প্রকৃত অপরাধীরা কেউ পার পেয়ে যাবে না। পরোক্ষ নানানভাবে ওনাদের ইনভলভমেন্ট আছে। তো আমার ধারণা এই ফাইন্ডিংসটা আমলে নিয়ে এবং বিভিন্ন সময়ে যে পত্রিকার লেখনী এবং শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ আসছে, এর মধ্যে অলরেডি লিখিত অভিযোগ আসছে বিভিন্ন শিক্ষকদের ব্যাপারে, আমার ধারণা সেইগুলো আমলে নিয়ে কনভেনার তার কমিটির অপর সদস্যদের সাথে বসে একটা টিওআর ঠিক করে নেবেন এবং মেথোডোলজি ঠিক করে নেবেন। প্রক্টর বলছেন, হামলায় জড়িতদের বহিষ্কারের সুপারিশ থেকে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি দেয়া হবে। তবে অপরাধী কারো ছাত্রত্ব শেষ হলে বাতিল হতে পারে তার সনদ। অন্য প্রতিষ্ঠানের যারা হামলায় অংশ নিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমেই তার শাস্তি নিশ্চিত করা হবে। যার ছাত্রত্ব নেই তার সনদপত্র বাতিল হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, নজির আছে। প্রতিবেদনে বলা আছে অন্য প্রতিষ্ঠানের যারা, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সিদ্ধান্তটা জানিয়ে দেবে ওই কর্তৃপক্ষকে এবং অনুরোধ করবে সমরূপ ব্যবস্থা নেওয়ার জন্য। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জুলাই আন্দোলনে হামলাকারী শিক্ষার্থী ও ইন্ধনদাতা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরপরাধ কারো প্রতি অবিচার না করারও পরামর্শ তাদের। যারা সত্যিকার অর্থে সংঘাত সহিংসতা সৃষ্টি করেছে, নেতৃত্ব দিয়েছে এবং কার সম্পৃক্ততা কতটুকু, এটি বিবেচনা করে কিন্তু আমার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করলে তখন এই ব্যবস্থার কোনো প্রশ্ন থাকবে না। এছাড়া আবাসন সংকট সহ নানা সমস্যাকে পুঁজি করে ছাত্র সংগঠনগুলো যাতে কাউকে সহিংসতায় ব্যবহার করতে না পারে, সেজন্য শিক্ষার্থীদের এসব সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বগুড়ার ছাত্র জনতা সামনে থেকে লড়াই চালিয়েছেন বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে। বৈষম্যহীন দেশ গড়তে তাজা রক্ত দিয়েছেন শিক্ষার্থী, দিনমজুর, রিকশা চালক সহ নানা শ্রেণী পেশার মানুষ। তবে আহতদের সুচিকিৎসা নিশ্চিত হয়নি এখনো, আর পরিবারগুলো বয়ে বেড়াচ্ছেন স্বজন হারার ক্ষত। শাহদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আওয়াল। ফরাক্কা
টেবিলে বই খাতা, স্কুল ব্যাগ, সঙ্গে খেলনা সবই আছে। নেই শুধু জোনায়েদ রাতুল। একমাত্র ছেলে শেষ স্মৃতিগুলো আঁকড়ে অঝরে কাঁদছেন মা রোকেয়া বেগম। গত বছরের ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হওয়ার ৪৯ দিন পর রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাতুল। বলতেছে আম্মু ওরা আমাকে একে একে ৫বার টার্গেট করে মারছে। প্রথমে মারছে আমার পিঠে মারলে আমি এরম তাকাইছে আমার চোখে মারলে আমি হাতটা দিছে এরম করে আমার হাতে। এইখান থেকে তো আমার হাতে বাবুর মনে করেন ১০০-৩০০ গুলি, আর পুরো বডি মিলে তো ৭00-৮০০ গুলি। আল্লাহ আমার সন্তানকে জান্নাতবাসী করে। আর এই স্বৈরাচারী শেখ হাসিনা আল্লাহ যেন এমন অবস্থা করে যেন আমরা চোখের সামনে তার পরিণতিটা দেখতে পারি। অন্য ১০ জন সহপাঠীর মতোই স্বপ্ন নিয়ে পড়াশোনা করছিলেন সরকারি মোস্তফা বিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব। তবে সেই স্বপ্ন এখন অধরা। আন্দোলনের শুরুতেই গত ১৬ জুলাই তার চোখে গুলিবিদ্ধ হলে দৃষ্টিশক্তি হারায় গালিব। তার চিকিৎসায় পরিবারের খরচ হয়েছে লাখ টাকারও বেশি। আমার বাবা প্রবাসে থাকে, সব নিজের পরিবারেই বহন করতেছে। এখনো সরকারের কোনো সহায়তা পাইনি আমরা। দীর্ঘক্ষণ নির্যাতন করা হয়, টর্চার করা হয় এবং এই আন্দোলনে তাদেরকে খবর জানানো হয় কোথায় কি হচ্ছে, এগুলো খবর যেন আমি তাদেরকে নিয়মিত দিই। আমরা কেউ কারো আপনজন না, ঠিক সে সময় আমরা একে অপরের বন্ধু হয়ে যেভাবে আন্দোলনটা প্রতিহত করছি এর কল্পনা করা যাবে না। জেলা প্রশাসন বলছে শহীদ পরিবারের পুনর্বাসনের পাশাপাশি আহতদের চিকিৎসায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। এই অর্থ দিয়ে আসলে একজন মানুষ শহীদ হয়েছে, তার পরিবারের কিছু হয় না, তার সন্তানকে ফিরে পাবে না। তাদের প্রতি সম্মাননা এবং তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য আর কি এই সহায়তাটা। কোনোভাবেই শৃঙ্খলায় আসছে না রাজধানীর গণপরিবহন ব্যবস্থা। বাস রুট রেশনালাইজেশনকে নতুন মোড়কে আনার আশা জাগানো গোলাপি বাসও হতাশায় ডুবিয়েছে নগরবাসীকে। যদিও এজন্য কেবল সরকার কিংবা পরিবহন মালিক শ্রমিক নয়, যাত্রীদের অসচেতনতাকেও দায়ী করছেন বিশেষজ্ঞ। বিস্তারিত আলামিন তুষারের প্রতিবেদনে। রাজধানীর গণপরিবহন খাতকে শৃঙ্খলায় আনতে এতদিন নিয়ম করে বৈঠক করত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটি, কিন্তু ৫ আগস্টের পট পরিবর্তনের পর এখন আর তাও হচ্ছে না। বাস রুট রেশনালাইজেশনকে পাশ কাটিয়ে বেসরকারি উদ্যোগে ৬ ফেব্রুয়ারি চালু হয় কাউন্টার ভিত্তিক নির্দিষ্ট রঙের বাস চলাচল। প্রথম রুট হিসেবে আব্দুল্লাপুর হয়ে রাজধানীতে প্রবেশ করা সব বাসের রং নির্ধারণ করা হয় গোলাপি, কিন্তু কদিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ে এ ব্যবস্থা। সব জায়গায় নেই কাউন্টার, তাই ই টিকেটিং ব্যবস্থাও চালু হবার আগেই বন্ধ। আর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা যেন অধিকার, সঙ্গে বাড়তি ভাড়া আর একে অপরকে দোষারোপ তো আছেই। গাড়ি চালায় বেতনও পাইনি, যেদিন একটা কাউন্টার চলছে সেদিন টাকা আর সবই খেয়ে নিয়েছে। পাবলিক টিকিট কাটতেও দাঁড়াই দেওয়া লাগে, এক জায়গায় কাউন্টার আছে আরেক জায়গায় নাই। এর লাগে আমার গাড়ি হেনে রাখা আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল। যাত্রীরা নামতে চাবে, ওদের ব্যবহারই ভালো না। ওরা অ্যাকচুয়ালি মুখে বলে একটা, কাজে করে একটা। এই বাংলাদেশের যে একটা যানজটের যে একটা সমস্যা, এটা প্রতিনিয়ত হচ্ছে, আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। বেশি টাকা আয় করতে মালিক সমিতির সিদ্ধান্ত মানতে নারাজ পরিবহন শ্রমিকরা, সঙ্গে সিটি কর্পোরেশনের অসহযোগিতার অভিযোগ আছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির। কন্ট্রাক্ট যে সিস্টেমটা, এই সিস্টেমটা মালিক এবং শ্রমিকের মধ্যে একজন বিষ পোড়ার মতন হয়ে রয়েছে। সিটি কর্পোরেশনের সাপোর্ট পাচ্ছি না। আমরা কাউন্টার যখন বসাতে যাই তখন আমরা বহুত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মেট্রো রেলের মতো সরকারি মালিকানাধীন কোম্পানি গঠন করে চলতি বাসগুলোকে অধিগ্রহণ করলেই সমাধান আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্টেট ওন কোম্পানি যদি করা হয় সেখানে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকবে। যে বাসগুলোর আসলে ইকোনমিক লাইফ শেষ, অনেকটা লক্কর অবস্থা, আয়ুষ্কাল পেরিয়ে গেছে, কোম্পানি চাইলে এই বাসগুলো কিন্তু ফেজ আউট করে ফেলতে পারবে। যেহেতু কোম্পানি তৈরি হবে এবং যারা এখন ব্যবসা করছেন তারা কিন্তু এই কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারে, তারা সেখানে বিনিয়োগ করবে এবং তখন বাসের যে ফ্লিটগুলি আছে সেটা ধীরে ধীরে কিন্তু আরও উন্নত মানের করা সম্ভব এবং ইকোসিস্টেমটা তখন কিন্তু ঠিক হয়ে যাবে। বিআরটিএর হিসেবে বর্তমানে রাজধানীর ২৯১টি রুটে চলাচল করা বাসের সংখ্যা ৯,০২৭টি। উন্নত নগরের মতো সকল বাসকে এক ছাদের নিচে আনতে যাত্রীদেরও নিয়ম মেনে চলায় অভ্যস্ত হতে হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সাধারণ মানুষের চলাচলের জন্য গড়ে ওঠেনি পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা। প্রয়োজনের তুলনায় বাস, মিনিবাস কম, ফিটনেসবিহীন বাস চলাচল সহ নানা সমস্যার কারণে গণপরিবহন সংকট চরমে। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। পাশাপাশি বাসগুলো দাঁড়ানোর নির্ধারিত স্থান না থাকায় নগর জুড়ে লেগে থাকে যানজট।
গণপরিবহনকে কোম্পানি ভিত্তিক ফরম্যাটে আনা ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশ ও বিআরটি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। এভাবেই অফিসগামী ও অফিস শেষে ফেরার সময় প্রতিদিন গণপরিবহন বাসের জন্য যাত্রীদের তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতে হয়। সেই সঙ্গে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস আসলেও বাসে উঠতে জায়গা পেতে যাত্রীদের চরম বেগ পেতে হয়। চট্টগ্রামে প্রয়োজনের তুলনায় গণপরিবহনের সংখ্যা অনেক কম। সড়কে নামছে না নতুন বাস, মিনি বাস। যেগুলো আছে তার বেশিরভাগই লক্কর ঝক্কর, ফিটনেস ও পারমিটবিহীন। আবার বেশ কিছু গণপরিবহন ব্যস্ত থাকে কলকারখানায় শ্রমিক আনা নেয়া সহ রিজার্ভ ভাড়ায়। নিয়মনীতি তোয়াক্কা না করে বাস চালানো, নির্ধারিত স্থানে না দাঁড়ানোর কারণে যত্রতত্র যাত্রী ওঠানামায় নগর জুড়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। বিআরটি এর তথ্য অনুযায়ী নগরীতে বাস মিনিবাস চলাচলের জন্য রুট নির্ধারণ করা আছে 17টি। বাস মিনিবাসের রুট পারমিট আছে 2900টি। তার মধ্যে ফিটনেসবিহীন বাসের সংখ্যা 803টি। ইপিজেড থেকে কেউ যদি 2 নাম্বার গেট বা বদ্দারহাট যেতে চায়, সে 1 ঘন্টা তো দূরের কথা, সে 5 ঘন্টা তো যেতে পারবে না। রাস্তার যে পরিস্থিতি, ছুটির টাইমটাতে বাসগুলো সবগুলো বেশিরভাগ রিজার্ভে যায়, যা যাত্রীরা খুব হয়রানি হয় আর কি। মানুষের যেন দ্রুত বাসা বাড়িতে যাইতে পারে, এই জন্য বাস বাড়ানো উচিত। গণপরিবহনগুলো আছে, গণপরিবহনগুলোকে অ্যাকচুয়ালি কোম্পানি ভিত্তিক ফরম্যাটে নিয়ে আসতে হবে। কোম্পানি ফরম্যাটে থাকলে যেটা হবে গাড়ি নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে। গণপরিবহন সংকট কাটাতে নগর জুড়ে নতুন বাস, মিনি বাস চলাচলকে উৎসাহিত করা হচ্ছে। তবে ফিটনেসবিহীন যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই বলে জানান বিআরটি এর উপপরিচালক। হিউম্যান হলার বা অটো টেম্পু এই ধরনের গাড়ির আমরা রুট পারমিট দিব না, ইভেন আমরা আবেদনও গ্রহণ করব না। আমরা শুধুমাত্র বাস, মিনি বাস অর্থাৎ মাস ট্রান্সপোর্টকে আমরা উৎসাহিত করছি। চট্টগ্রামে নগরী ও জেলা মিলে অনুমোদিত যানবাহনের সংখ্যা 4,29,188টি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পণ্য প্যাকিং ও ওয়্যারহাউস নির্মাণ ছাড়াই উদ্যোগ নেওয়ার পর 3 মাসেও চালু হচ্ছে না সিলেট বিমানবন্দর থেকে কার্গো সার্ভিস। একের পর এক তারিখ পরিবর্তন করেই চলছে সিভিল এভিয়েশন। তবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ বিমান। অন্যদিকে কার্গো সেবার জন্য ঢাকা সিলেট যোগাযোগ ব্যবস্থা ও পণ্য সংরক্ষণ অবকাঠামো নিয়ে আশঙ্কায় ব্যবসায়ীরা। বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সার্ভিসের সব ব্যবস্থাপনা তৈরি হলেও ঝুলে যাচ্ছে বাস্তবায়ন। 3 বছর আগেই অবকাঠামো নির্মাণ, পরীক্ষা নিরীক্ষার স্ক্যানিং মেশিন বসানো সহ সব ধরনের কাজ শেষ করে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু নানা জটিলতায় তা আটকে আছে বছরের পর বছর। সবশেষ চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বেবিচোক নতুন পরিকল্পনার কথা জানিয়েছিল চলতি মাসে, কিন্তু তাতেও দেখা দিয়েছে আশঙ্কা। আইকাও থেকে একটা অনুমোদন লাগে, সেই সার্টিফিকেশনের জন্য ওয়েট করছে। আমরা খুবই আশাবাদী যে মার্চের ফার্স্ট উইকে নাহলে সেকেন্ড উইকে ফুল অপারেশনাল স্টার্ট। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কার্গো সার্ভিসের সব ধরনের সেবা দিতে প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। সিলেট থেকে বিশ্বের যে কোনো গন্তব্যে বিমানযোগে পণ্য পরিবহনের ক্ষেত্রে সেবা দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাজ এ গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট সম্পূর্ণ প্রস্তুত। আমরা আমাদের দিক থেকে আমাদের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ওয়াইজ আমাদের RA3 ডেজিগনেটেড এরিয়া, যেটা কিনা ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি কর্তৃক একটা নির্ধারিত বাধ্যবাধকতা, সেটারও কাজ আমরা সম্পূর্ণ করেছি। ACC3 সহ সব কাজ আমরা সম্পূর্ণ করেছি। মূলত সিলেট অঞ্চলের প্যারিশেবল পণ্য রপ্তানি প্রাথমিকভাবে মূল লক্ষ্য বেবিচকের, কিন্তু বাণিজ্যিকভাবে ঢাকার পরে সিলেট এয়ারপোর্টকে কার্গো সার্ভিসের দ্বিতীয় অপশন হিসেবে তৈরি করা হলেও ব্যবসায়ীরা বলছেন যোগাযোগ সহ নানা সংকটের কথা। আমাদের মূলত ফ্যাক্টরি বেসগুলো হলো তো আপনার ঢাকা, গাজীপুর বা কুমিল্লা এবং চিটাগাং, মূলত আমাদের বেস কিন্তু ফ্যাক্টরির এখানে। এটা আমার জন্য ধরেন কম্পেয়ার টু ইন্ডিয়া ইট ইজ বেটার। ঢাকা টু সিলেটের রাস্তার অবস্থা খারাপ, এয়ারপোর্টের বা কার্গো ওয়্যার হাউসে আমি পাঠাচ্ছি, তাহলে এইখানে কাস্টমারের যে আমার প্যাকিং, আমার এইখানের যেই টোটাল আমার গুডসের যে নিরাপত্তা, সেটা আমি ফুল আমার ফ্যাক্টরি থেকে আমি সেটা দিছি, কিন্তু আমার এয়ারপোর্টে গিয়ে সেখানে আমার নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই ইন বিটুইন কিন্তু আমিও জানতেছি না যে আমার মালটা নষ্টভাবে বাইরের কাছে যাচ্ছে নাকি না প্রপার শেপে যাচ্ছে। তথ্য বলছে ব্যবসায়িকভাবে লাভ ক্ষতির হিসাব না কষেই সিলেট বিমানবন্দরে নির্মাণ করা হয়েছে কার্গো অবকাঠামো। পণ্য স্ক্যানিংয়ে 2টি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা EDS মেশিনের মধ্যে অচল হয়ে রয়েছে একটি। এছাড়া এখনও কার্গো সার্ভিসের অনুমতিও মেলেনি আইকাও থেকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। পুতিনের পর এবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ। আগের তিক্ত অভিজ্ঞতা ভুলে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্টের।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বিকাল ৩টায় আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে কমিশন। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত সুপারিশের উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানতে চাওয়া হয়। খুলনার উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট বেড়েই চলেছে। সংকট নিরসনে 3 দশকের বেশি সময় ধরে সরকারি বেসরকারি নানা উদ্যোগ আর শত কোটি টাকা বাজেট বরাদ্দ হলেও তা টেকসই হয়নি। বিশেষজ্ঞদের মত, শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথা চিন্তা করে স্থায়ী সমাধানে নজর দিতে হবে ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে। ন্যামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। গ্রামের মেঠোপথ ধরে লাইন দিয়ে পানি সংগ্রহ করতে ছুটছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরা। দেশের দক্ষিণ উপকূলের মানুষের এই সংগ্রামের চিত্র পাল্টেনি 3 দশক ধরে, বরং কোথাও কোথাও সংকট আরো বেড়েছে। একই সমস্যায় যোগ হয়েছে নতুন এলাকাও। কলের পানি টক, কলের পানি খাতে পারি না, পানির পিপাসার জ্বালায় ফারান্ডা বার হয়ে যায়। 30 বছর 40 বছর ধরে গাঙের পানি খাই আইসে ধরে পিট কেড়ে দিয়ে সেখানে টাকা গুছাতে সাউন কিনে খাই। 40-50 বছর এই জায়গায় এসে কোনোদিন পানি ফেলাম না। না খাইলে তোমার জীবনই বাঁচো না, এই পানির পরে আমাকে নির্ভর। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য বলছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 9 উপজেলার অন্তত 48টি ইউনিয়নের 3 লাখেরও বেশি পরিবার সুপেয় পানি সংকটে। এসব স্থানের কোথাও নারীদের 2 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে, কোথাও আবার তাও না পেয়ে পুকুরের অনিরাপদ পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। রান্না করে খাই, এমনি খাই, পানিতে আলো নানা রকমের পোকামাকড় হয়, পাতা পড়ে, ডায়রিয়া, আমাশয়, যেগুলো পানিবাহিত রোগ সেগুলো লেগেই থাকে কারণ না কারোর ঘরে। ডাক্তার কবিরাজ দিতে জানে ভালো পানি সংবাদ পাইছাই না, আমরা দৌড়ই। পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপেয় পানি সংকট নিরসনে গত 5 বছরে 3 উপকূলীয় জেলায় 600 কোটি টাকার বেশি ব্যয়ে সরকারি 8টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এছাড়া 16 থেকে 20টি বেসরকারি সংস্থা আরও অর্ধশতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পে অন্তত 10 ধরনের প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করা হয়। তবে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যায়নি কোনো প্রকল্পে। সরকারি কর্মকর্তারা বলছেন, সব পর্যায়ে প্রকল্পগুলো রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ। সমাধানে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। স্যালাইনিটি ইনট্রুশন হচ্ছে, আর্সেনিক, আয়রন কন্টামিনেশন, এছাড়া আমাদের ওয়াটার টেবিল সেটা নিচে নেমে যাচ্ছে। সমস্যাটার সমাধান দীর্ঘস্থায়ী এবং টেকসই সমাধান করতে পারি, সেটার বিষয়ে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। গবেষকরা বলছেন, এসব অঞ্চলে পানি সমস্যার টেকসই সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণের দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ ও ভবিষ্যতে সমুদ্রের পানি শোধনের জন্য ব্যবস্থা নিতে হবে। দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের জন্য, টেকসই সমাধানের জন্য সাধারণ প্রযুক্তির সলিউশন ওই বৃষ্টির পানি সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব পড়ছে, রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। সুপেয় পানির সংকট নিরসনে বর্তমানে 3 উপকূলীয় জেলায় 3টি সরকারি প্রকল্প চলমান আছে। সুপেয় পানির এই সংকট শুধুমাত্র পরিবেশগত সমস্যা নয়, মানবিক সংকটও বটে। অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকেই ভূগর্ভস্থ ও ভূ উপরস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে আরও গবেষণা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দখল হয়ে গেছে বাগেরহাট পৌরসভার 5টি বড় খাল। 2 তীর দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। পাশাপাশি নাব্য সংকট ও নগরের আবর্জনা ফেলায় ভরাট হয়ে যাচ্ছে খালগুলো। জোয়ারের পানি খালে প্রবেশ করায় দুর্গন্ধযুক্ত নোংরা পানি ঢুকছে আশপাশের বাড়িঘরে, ছড়াচ্ছে রোগ জীবাণু। এরই মধ্যে 500 দখলদারের তালিকা প্রস্তুত করেছে পানি উন্নয়ন বোর্ড। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 2 ভবনের মাঝে নোংরা পানি দেখে ট্রেন মনে হলেও এটি একটি খাল।
বাগেরহাট পৌরসভায় 5টি বড় খাল রয়েছে, অথচ খালগুলো দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। একসময় নৌকা চলাচল করলেও বর্তমানে সরু নালায় পরিণত হয়েছে। পাশাপাশি নাব্য সংকট ও নগরীর আবর্জনা ফেলায় ভরাট হয়ে যাচ্ছে খালগুলো। প্রতিদিন নদীর জোয়ারের পানি খালে প্রবেশ করায় প্লাবিত হয় আশপাশের বাড়িঘর। দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে ছড়াচ্ছে নানা জীবাণু, এতে ক্ষুব্ধ পৌরবাসী। বাড়ি করে খাল আটকায় ফেলাইছে, এখন একটু ড্রেনের মতন হয়েছে, যার জন্য ময়লায় সমস্ত পানি সরানো সব বাড়ি উঠে যায় বর্ষাকালে। প্রচুর ময়লা নোংরা সব এখানেই ফেলে। এই অবস্থা আমরা এই জায়গায় বসবাস করতে পারছি না, দুর্গন্ধ, তারপরে বৃষ্টির সময় জলাবদ্ধ থাকে। সত্যই আমরা চাচ্ছি যে এই খালটার একটা সংস্কার করা হোক। পানি উন্নয়ন বোর্ড বলছে খালগুলোতে 500 দখলদারের তালিকা প্রস্তুত করা হয়েছে। নতুন করে দখল মুক্ত করে খননের একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেয়া আছে। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে, তাহলে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে এবং সাথে সাথে আমাদের সিটিসিএলপি প্রকল্পের মাধ্যমে খালগুলো নতুনভাবে সংস্কার করা হবে। বাগেরহাটে পৌরসভা দখল হয়ে যাওয়া 5টি খালের দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার। সময় সংবাদ, বাগেরহাট। সকালের সময় আরও থাকছে। তৃতীয় দফায় পাস করলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশের সাবেক অধিনায়ক বল করতে পারবেন সব ধরনের ক্রিকেটে। ঈদের কেনাকাটা সারতে অনেকেই আসছেন জুয়েলারির দোকানে। দাম অনেক বেশি বললেও সাধ্যমতো কিনছেন তারা। বিক্রেতারা বলছেন বছর ব্যবধানে এবার স্বর্ণালংকার বিক্রি কমেছে 30 থেকে 40%। নারী রঙের শোভাবর্ধনে বরাবরই কদর ধরে রেখেছে স্বর্ণালংকার। আর্থিক দুঃসময়ের সঙ্গী হিসেবেও বছর জুড়ে সমাদর রয়েছে মূল্যবান এই ধাতুর। উৎসবে যার চাহিদা বাড়ে খানিকটা। অলংকার মেয়েদের খুব পছন্দের জিনিস, বাজেট যতটুকুনি হোক ঈদের সময় শপিং তো করতেই হবে, ফ্যামিলির জন্য, নিজের জন্য, এটা তো ভালো লাগা। দুঃসময়ের অ্যাসেট হিসেবে চিন্তা করি, শখটা পূরণ হলো, আবার আমার খারাপ সময়ের জন্য এটা আমি একটা অ্যাসেট হিসেবে কিনলাম। ঠিক 1 বছর আগে 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল 1,11,000 টাকা, যার বর্তমান বাজার মূল্য 1,54,945 টাকা। এর সঙ্গে রয়েছে 5% ভ্যাট আর 6% মজুরি খরচ। উৎসব রাঙাতে তাই এবার অনেক হিসাব কষেই স্বর্ণালংকার কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা। গোল্ডের তো জাকাত আছে, সেগুলো হিসাব করে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। একবার জায়গা 10 বার ভাবতে হয় যে এটা কিনতে পারবো কি কিনতে পারবো না। বিক্রেতারা বলছেন উচ্চ মূল্যের কারণে এবার তাদের বিক্রি নেমেছে প্রায় অর্ধেকে। খুব উচ্চবিত্ত যারা, তারা হয়তো শৌখিনতার ক্ষেত্রে কিছু কেনাকাটা করতেছে। তো এই বছর বেচাকেনা 30%-40% বেচাকেনা কমে যাচ্ছে। অনেক দিন আছে আমরা বউনি করতে পারি না। দেশের বর্তমান পরিস্থিতি, সে অবস্থায় মানুষ তো অনেকেই টাকা পয়সা হাতে নেই বা বের করতেছে না। নগদ টাকায় কেনা বেচার চেয়ে পুরনো অলংকার বদল করে নতুন ডিজাইনের গহনা কেনার প্রবণতা বেশি বলে জানান দোকানিরা। আনইউজুয়াল গোলগুলা বর্তমান বাজার দর অনুযায়ী বিনিময় করে কাস্টমার গহনা নিচ্ছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খুলনায় প্রতিনিয়ত ঘটছে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে প্রতি বছর বিভাগের 8 শতাধিক নারী ও শিশু এমন ঘটনার শিকার হয়ে চিকিৎসা নেন, যার বেশিরভাগই শিশু। এজন্য পারিবারিক অসচেতনতা, নৈতিকতার অবক্ষয় ও শাস্তি না হওয়াকে দুষছেন সংশ্লিষ্টরা। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। গত 14 মার্চ খুলনা নগরী 7 নম্বর ঘাট এলাকায় বয়স্ক এক ব্যক্তি রিকশার মধ্যে এক শিশুকে যৌন নির্যাতন করে। মোবাইলে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় খালিশপুর থানায় মামলা করেন শিশুটির মা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে প্রতি বছর খুলনা বিভাগের 8 শতাধিক নারী ও শিশু ধর্ষণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন, যাদের বেশিরভাগই শিশু। বাচ্চাদের যে এই সেক্সুয়াল অ্যাসল্টের বিষয়গুলো, কিন্তু এগুলো আসলে সবগুলোই প্রসেসিংয়ে আছে, সবগুলো অধিকাংশ মামলা হয়েছে, ডিএনএ টেস্ট করার জন্য ঢাকা গেছে, রিপোর্ট আসছে, বিচার চলতেছে। এদিকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 3 আদালতে মামলা রয়েছে 1598টি। ধর্ষণ মামলার ভুক্তভোগীদের বেশিরভাগই শিশু। সংশ্লিষ্টরা বলছেন পারিবারিক অসচেতনতা, নৈতিকতার অবক্ষয়, শাস্তি না হওয়া সহ বিভিন্ন কারণে কমছে না এ ধরনের অপরাধ। কেন আবার ধর্ষকরা সাহস পাচ্ছে? একটি ঘটনারও দৃষ্টান্তমূলক সাজা হয় না, সেইটার জন্যই কিন্তু পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। তারা সাহস পাচ্ছে এবং একের পর এক ঘটনা কিন্তু ঘটাচ্ছে। বিভিন্ন মহলের চাপের কারণে সাক্ষীরা সঠিক সাক্ষী দিচ্ছে না, কিছু কিছু মামলা আপোষ হয়ে আসতেছে, টাকার বিনিময়ে কিছু আপোষ করতেছে,
সাক্ষীরা হুমকির সম্মুখীন হচ্ছে, যে কারণে বিচারটা নিশ্চিত হচ্ছে না। পুলিশ বলছে আইনের প্রয়োগের পাশাপাশি দায়িত্ব নিতে হবে পরিবারকেও। আমরা কাউকেই আমরা ছাড় দেব না, আমরা দেইওনি, এটি প্রশ্নই আসে না। এবং আপনারা দেখেছেন যে এই ধরনের যে কোনো ঘটনা হওয়া মাত্রই কিন্তু আমাদের একদম শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের আমাদের যে সদস্য তারা কিন্তু তৎপর হয়ে যায়, কারণ আমরাও এই সমাজের মানুষ, আমাদেরও পরিবার আছে। এই ধরনের নৃশংসতা, নিষ্ঠুরতা, দুঃখজনক হলো ঘটনা, এটি কোথাও ঘটুক, এটি আমরা চাই না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে 2023 সাল থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন 357 জন শিশু। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। উদ্বোধন হয়েছে প্রায় 1.5 বছর আগে, কিন্তু আজও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 5 তলা বিশিষ্ট নতুন ভবন। দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হচ্ছে ভবনের নানা গুরুত্বপূর্ণ সামগ্রী, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। পুরাতন ভবনে শয্যাসহ নানা সংকটে চরম ভোগান্তিতে রোগীরা। তবে প্রশাসনিক অনুমোদনের দিকে তাকিয়ে স্বাস্থ্য বিভাগ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। 5 তলা বিশিষ্ট নতুন ভবনের ফাঁকা কক্ষে ময়লা আবর্জনার স্তূপ, চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র, টিভি ও পানির ট্যাপ সহ গুরুত্বপূর্ণ সামগ্রী। সেখানে বসছে মাদকের আড্ডা, ফ্যানের খাঁচায় বাসা বেঁধেছে পাখি। ব্যবহার না হয় দিন দিন নষ্ট হচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। উদ্বোধনের প্রায় 1.5 বছর অতিবাহিত হলেও আজও চালু হয়নি আধুনিক সুবিধা সম্পন্ন এই ভবনটি। 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ ভবনটি উদ্বোধন করা হয়। পুরাতন ভবনে নানা সংকটের কারণে ভোগান্তিতে রোগীরা, তার উপর রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। এত টাকা খরচ করে যে তৈরি করা হয়েছে, অথচ এখানে কোনো রোগী নেই। বড় একটা বিল্ডিং করে, বিল্ডিংয়ে কোনো ভালো ডাক্তার নেই, কোনোটা ভালো ইয়ে নেই, এত দামি দামি জিনিস এসে চুরি হয়ে যাচ্ছে। মেয়ে দুটো নিয়ে যাতে ডাক্তার দেখাবো আর চিকিৎসকের ডাক্তার দেশে ঘোরাঘুরি করছে, কোনো জায়গায় কোনো লোকজন নেই, শুধু একটা অফিসে দেখলাম দুটা লোক আছে আর কেউ নেই। সরকার বহন করেই ফেলে, সেগুলো আবদ্ধ করে আটকে না রেখে জনগণের স্বার্থে যত দূর তো সেগুলো মেনটেন করে। হাসপাতালটা চালু হয় তাহলে আমাদের এলাকার লোকজনের জন্য খুবই সুবিধা এবং একটু উন্নত মানের সেবা পাই। স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না হওয়ায় ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না, তবে এ নিয়ে কাজ করছেন তারা। জনগণের সেবাটা তো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমার চাই যে আসলে জনগণের সেবা পাক এবং দ্রুত চালু হোক। মন্ত্রণালয়ে পাঠাইছি, মন্ত্রণালয় থেকে প্রশাসন অনুমোদন হয়ে আসলেই আমরা চালু করতে পারবো। প্রতিদিন গড়ে এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিচ্ছেন 600 থেকে 650 জন রোগী। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। পুতিনের পর এবার জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনায় ট্রাম্প পুতিনের অবস্থান ব্যাখ্যা করেছেন। কিয়েভে বিদ্যুৎ ও পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা নেয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এদিকে এই ফোনালাপের মধ্যেই ইউক্রেনের রেলওয়ের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ রুশ বোমা হামলায় 4 কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পরদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের তিক্ত অভিজ্ঞতার পর এবারের আলোচনা বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, রুশ ইউক্রেন ইস্যুতে সঠিক পথে এগোচ্ছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিনের সঙ্গে ট্রাম্পের কী বিষয়ে কথা হয়েছে তা নিয়ে মূলত কথা বলেছেন দুই নেতা। ট্রাম্পের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ার পাশাপাশি রুশ সামরিক বাহিনীকে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় হামলা বন্ধের নির্দেশ দেন পুতিন। ইউক্রেনও পাল্টা হামলা বন্ধে রাজি হয়, তবে পুতিনের প্রতিশ্রুতি যথেষ্ট নয় বলে শঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রকেই এই যুদ্ধবিরতির প্রধান পর্যবেক্ষক হওয়ার আহ্বান তার। জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ইউক্রেনের বিদ্যুৎ ও পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এতে বিদ্যুৎ ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে ইউক্রেনের অবকাঠামো সুরক্ষিত রাখা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন মোড় নিয়েছে ব্রিটেনের অভিবাসন সংকট। তথ্য বলছে, প্রায় 42,000 আশ্রয় প্রার্থী এখনও অপেক্ষায় আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের। প্রত্যাখ্যান করা হয়েছে তাদের প্রাথমিক আবেদন। এই বিশাল জট গেল 2 বছরে বেড়েছে 5 গুণ, যা উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে।
যুক্তরাজ্য সরকারের কাছে আশ্রয়ের আবেদন করে প্রায় ৪২,০০০ আশ্রয় প্রার্থীর আবেদন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। সামনের দিনে কি হবে এমন ভাবনায় বাড়ছে উদ্বেগ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৈধ ও অবৈধভাবে প্রবেশ করে ব্রিটিশ সরকারের আশ্রয় চাওয়া মানুষগুলো জানে না কখন পাবেন মামলার রায়। বিশ্লেষকরা বলছেন প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার কারণেই এমন সংকট। অ্যাসাইলাম সিস্টেমটা নিয়ে আমাদের সরকারের একটা স্থবির অবস্থা বিরাজ করছে, যেটা অনেকের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করছে। এর কারণ হচ্ছে গিয়ে এটাকে সিস্টেমেটিক্যালি ডিল করা হচ্ছে না, যেটা আগে এই পলিটিক্যাল পার্টি যে বিরোধী দলে থাকা অবস্থায় যেরকম ফানুস উড়িয়ে দিয়েছিল যে উইল ডু দিস দ্যাট এক্স ওয়াই জেড। আসলে ফান্ডিং এবং ইনভেস্টমেন্ট দুইটা মিলিয়ে ক্যালকুলেট করতে হবে। মানবাধিকার সংগঠনগুলো বলছে আবেদন দ্রুত নিষ্পত্তি করতে আদালতে অতিরিক্ত সেশন চালু করা যেতে পারে। ন্যায় বিচার ও মানবিক দৃষ্টিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের। ন্যায় বিচার দ্রুত হওয়া দরকার আছে। আপিল করে অনেকেই থাকার সুযোগ পাচ্ছে, অনেকের আপিল অ্যালাও হয়, অনেকের আপিল হয়তো অ্যালাও হয় না। সেটা একটা ভালো, যাকে রিফিউজ করলো দ্রুত সিদ্ধান্ত দিল, দ্রুত তাকে আবার আপিলের সুযোগ দিয়ে দিল, এবং সেটা যদি আবার ব্যাকলগ না হয় সেটা অবশ্য সিস্টেম তারা যদি করতে পারে এটা ভালো। দেশটির বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়ে থাকছেন প্রায় ৪০,০০০ শরণার্থী। তাদের জন্য বিপুল অর্থ খরচ হচ্ছে সরকারের। সরকারি পরিসংখ্যান মতে ২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীর ৪২% এশিয়ান দেশের নাগরিক, যাদের মধ্যে বাংলাদেশি সংখ্যা ৭,২২৫। প্রশ্ন থেকে যাচ্ছে আশ্রয় প্রার্থীদের এমন মানবতার জীবন কবে অবসান হবে, একই সাথে ব্রিটেন কবে এই সংকট থেকে মুক্তি পাবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অস্ট্রেলিয়ার দক্ষিণ অ্যাডিলেডের সমুদ্র সৈকতে বিষাক্ত ঘন ফেনা দেখা দিয়েছে। সমুদ্রে নেমে অসুস্থ হয়ে পড়ছে স্থানীয় বাসিন্দারা। হাজারো মৃত সামুদ্রিক প্রাণী ভেসে আসছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় সৈকত। অস্ট্রেলিয়া থেকে এসএম আমিনুল রুবেলের প্রতিবেদন। ভারত মহাসাগরের কোল ঘেঁষে দক্ষিণ অস্ট্রেলিয়ার একাধিক সমুদ্র সৈকতে রহস্যজনক বিষাক্ত ফেনায় অসংখ্য সামুদ্রিক প্রাণী মারা গেছে। সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণে ওয়েট পিঙ্গা, পার্সন্স সহ বেশ কয়েকটি সৈকত গেল কিছুদিনে হলুদ রঙের ঘন ফেনায় ঢেকে যায়। এতে গভীর সমুদ্র থেকে ভেসে আসে অসংখ্য মরা মাছ সহ নানান প্রজাতির সামুদ্রিক প্রাণী। সার্ফিং করতে আসা পর্যটকদের জন্য এই অঞ্চল অত্যন্ত জনপ্রিয়। এখন পর্যন্ত সমুদ্রে নেমে শতাধিক ব্যক্তি অসুস্থ হয়েছেন। সমুদ্রে নেমে বিষাক্ত ঘন ফেনায় ভিজে অনেকেই ঝাপসা দৃষ্টি, চোখ চুলকানো, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা গ্রহণ করছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপত্তায় অনির্দিষ্টকালের জন্য জনপ্রিয় সমুদ্র সৈকতগুলি বন্ধ ঘোষণা করেছে। গবেষণা ও পরীক্ষার জন্য বিষাক্ত ফেনার নমুনা অ্যাডিলেডে নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে গরম তাপমাত্রা, স্থির জলরাশি আর চলমান সামুদ্রিক তাপপ্রবাহের কারণে গভীর সমুদ্রে এ ফেনার সৃষ্টি হতে পারে। এ ধরনের পরিবেশ বিপর্যয় এর আগে দেখেনি এ এলাকার বাসিন্দারা। এসএম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারত যাওয়ার আগে হুঙ্কার দিলেন হামজা দেওয়ান চৌধুরী। ভারতকে ভয় নয় বরং হারাতে চান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। সময় সংবাদে হামজা আরও জানান, সুনীল ছেত্রীর অভিজ্ঞতাকে ভয় পাচ্ছেন না তিনি। বাংলাদেশ দলে জামাল ভুঁইয়া সহ মানসম্মত অনেক ফুটবলার থাকায় পাত্তা পাবে না স্বাগতিকরা। শিলংয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের ভালোবাসার জবাব মাঠে সেরা পারফরমেন্স দিয়ে দিতে চান হামজা। আরও জানাচ্ছেন পারভিন আক্তার। আমাদের সঙ্গে আছেন দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা হামজা দেওয়ান চৌধুরী। আমাদের সুযোগ হয়েছে তার সঙ্গে কথা বলার। বাংলাদেশে আছেন এখন হামজা। বাংলাদেশ দলের সঙ্গে তার এখন পরবর্তী মিশন ভারত। আমরা কথা বলবো হামজার সঙ্গে। ভারতের সঙ্গে ক্রুশিয়াল ম্যাচ, এই ম্যাচ নিয়ে কি পরিকল্পনা করেছেন যদি বাংলায় জানতে চাই, এবং ভারতীয় দল সম্পর্কে কতটুকুন আইডিয়া আছে আপনার? আসসালামু আলাইকুম। আমরা জানি বড় ম্যাচ আছে ইন্ডিয়ার সঙ্গে, বহুত বারের প্রেশার আছে, বাট আমরা টিমের মাঝে আমরা কম আছি, এক্সাইটেড আছি, আমরা প্ল্যান আছে, সো ইনশাল্লাহ আমরা উইন করবো। হামজা, সুনীল ছেত্রী এই ম্যাচের জন্য ফিরেছে, তার বয়স এখন 40, সে আপনার চাইতে অনেক অভিজ্ঞ। তো তার খেলা কি দেখেছেন, এবং তাকে নিয়ে, তাকে আটকানোর, সবাই বলছে যে এই ম্যাচটা হামজা ভার্সেস সুনীল ছেত্রী, তাকে নিয়ে কি কোনো পরিকল্পনা করেছেন বা তাকে কিভাবে মোকাবেলা করবেন?
আমি আসলে হ্যার গেম বেশি দেখছি না, বাট আমি শুনছি হ্যার অবভিয়াসলি বিগ এক্সপিরিয়েন্স আর কোয়ালিটি আছে, বহুত সময় লাগে ইন্ডিয়া খেলছে। আর আমার বহুত আরো প্লেয়ার আছে, জামাল আছে, বহুত অ্যাটাকিং প্লেয়ার্স আছে, সব ঠিক আছে। আমরা কথা নয়, ইটস ডেফিনেটলি অ্যাবাউট ইন্ডিয়া আর বাংলাদেশ। আমরা এতক্ষণ কথা বলেছিলাম হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছিলেন ভারত শক্ত প্রতিপক্ষ হলেও ভারতকে হারানোর সামর্থ্য বাংলাদেশ দলের আছে এবং হামজা 25 মার্চের ম্যাচে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই বাংলাদেশের সাবেক অধিনায়কের। গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে 2 দফায় পরীক্ষা দিয়েও পাশ হতে পারেননি সাকিব। দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবে পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন সাকিব। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে তার আর বাধা নেই। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার গাড়ি হেনে রাখা আমার সব সাইড গ্লাস বাইরে ভাঙছিল। তো ওদের ব্যবহারই ভালো না। এটা প্রতিনিয়ত হচ্ছে আর এটা আমার মনে হয় কখনো এটা রোধ করা পসিবল না। রং বদলে গোলাপি হলেও পাল্টায়নি অভ্যাস। আশা জাগানো নির্দিষ্ট রঙের বাসও হতাশায় ডুবালো নগরবাসীকে। সরকারি মালিকানা ভিত্তিক কোম্পানি গঠনের তাগিদ। পানির খুব কষ্ট, আমরা পুকুরের পানি খাই। প্রত্যেকের বাড়ি কারণ না কারণ এই পানিবাহিত রোগগুলো প্রায় ঘরে ঘরে লেগেই থাকে। একটু পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম। সুপেয় পানি পেতে মাইলের পর মাইল পাড়ি। 3 দশকে শত কোটি টাকা খরচেও সংকট কাটেনি খুলনা উপকূলে। বৃষ্টির পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়ার পরামর্শ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।